এখন আমরা নবম শ্রেণীর ইতিহাস ক্লাসে রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণ আলোচনা করব। রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণ। এর আগের ক্লাসে আমরা সামাজিক কারণ নিয়ে আলোচনা করেছি, আজকে অর্থনৈতিক কারণ এটা আলোচনা করব। তাহলে দেখো, রাশিয়ার সমাজ, রাশিয়া ছিল কৃষি অর্থনীতির উপরে নির্ভরশীল। কৃষিই ছিল রাশিয়ার অর্থনীতির মূল ভিত্তি। কিন্তু আমরা কি দেখেছি, 1861 খ্রিস্টাব্দের আগে এই অর্থনীতিটা ধসে গেছিল, কারণ ভূমিদাস প্রথা ছিল। আর ভূমিদাস প্রথা থাকার জন্যই ভূমিদাসরা কৃষি যে উৎপাদন ক্ষেত্র মানে জমি, তার উর্বরতা বৃদ্ধির দিকে মন দেয়নি। আর মালিকরাও বিলাস ব্যসনে থাকার জন্য জমির উৎপাদন শক্তির উপরে তারা নজর দেয়নি। তাহলে কৃষি অর্থনীতি কী হয়েছে না, আস্তে আস্তে ধসে গেছে। তাহলে এটা হচ্ছে ভূমিদাস প্রথার একটা কুফল। এর পরবর্তীকালে ভূমিদাস প্রথা যখন উচ্ছেদ হলো, সেই সময়তেও দেখা গেল যে ভূমিদাসরা মীর নামক গ্রাম্য সমিতির অধীনে থাকার জন্য এবং ঠিকঠাক চাষবাস করতে না পারার জন্য তারা ঋণ নিত। কৃষির উন্নতি কিন্তু আসলে হয়নি। তাহলে এই জন্য তাদের মধ্যে ভূমিদাসদের মধ্যে একটা ক্ষোভ ছিল। তাহলে এটা রুশ বিপ্লবের একটা অন্যতম কারণ। পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখেছি, রাশিয়াতে শিল্পোদ্যোগ দেখা গেল। তৃতীয় আলেকজান্ডার এবং তার মন্ত্রী কাউন্ট উইটি, তারা শিল্পোদ্যোগের বিষয়টা শুরু করলেন এবং বিদেশ থেকে প্রচুর পরিমাণে ঋণ নেওয়া হতে থাকলো। আর সেই ঋণের বোঝা জনসাধারণের উপর গিয়ে চেপে গেল। জনসাধারণকে সেই ঋণের বোঝা বহন করতে হতো। তাহলে পরবর্তীকালে জার্মানি এবং ফ্রান্স তারা প্রচুর পরিমাণে ঋণ দিয়েছিল, কিন্তু সেই ঋণের বোঝাটা জনসাধারণকে নিতে হচ্ছিল। এরপরে দেখা যাচ্ছে জার নিকোলাস এবং তার মন্ত্রী স্টোলিপিন, তারাও এই অর্থনীতিটাকে পুনরুদ্ধারের অনেক চেষ্টা করেছিলেন বিভিন্ন রকমের সংস্কারের মাধ্যমে এবং ভূমি সংস্কারের মাধ্যমে। কিন্তু তাদের এই ভূমি সংস্কারটা বিফলে গেছিল। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, সেই সময়তে খাদ্য এবং রসদের যোগান দিতে গিয়ে রাশিয়া হিমশিম খাচ্ছিল এবং খাদ্য এবং রসদের যোগান দিতে গিয়ে জনগণকে করের বোঝা বহন করতে হচ্ছিল। তাহলে এই সমস্ত কারণে রাশিয়ার মানুষ জার সরকারের উপরে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। তারা চাইছিল জার সরকারের মানে রাজতন্ত্রের পতন হোক। তাহলে এটা হচ্ছে রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণ। এরপরে আমরা আলোচনা করব রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ আলোচনা করব। রাজনৈতিক কারণ। 1613 খ্রিস্টাব্দে মিখাইল রোমান, এটা একটা 1 নম্বরের প্রশ্ন তোমাদের পড়ে, যে রোমানভ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? মিখাইল রোমান 1613 খ্রিস্টাব্দে রোমানভ বংশের, রাশিয়াতে রোমানভ বংশ তৈরি করেছিলেন। এই রোমানভ বংশের যে শাসকেরা, তারা ছিলেন চূড়ান্ত স্বৈরাচারী। কারো কথা শুনতেন না, নিজেরা যেটা বলবো সেটাই আইন, সেটাই আদালত, সেটাই বিচার। তাহলে রোমানভ বংশের যে ধারা, সেটাকে অন্যান্য জারেরাও অনুসরণ করতে থাকলেন। ক্ষমতায় এলেন কে? জার দ্বিতীয় আলেকজান্ডার। তিনি কি করলেন? 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার উচ্ছেদ করলেন। কৃষকদের মুক্তি দিলেন। কিন্তু কি হলো? তারা আবার গ্রাম্য সমিতির অধীনে এলো। গ্রাম্য সমিতি জমিদার রাষ্ট্রকে তারা আবার কর দিতে লাগলো। অবস্থা তাদের যেরকম ছিল ঠিক সেরকমই তৈরি হলো। তাহলে কৃষকের অবস্থার উন্নতি হয়নি। তিনি সংস্কার করতে চেয়েছিলেন। দ্বিতীয় আলেকজান্ডার প্রথমে, দেখো এটা গেল রোমানভ বংশ,
দ্বিতীয় আলেকজান্ডার তিনি সংস্কার করতে চেয়েছিলেন, কিন্তু সেটা হচ্ছে স্থানীয় আঞ্চলিক সংস্কার। কেন্দ্রীয় সংস্কারের ব্যাপারে তার আগ্রহ ছিল না, তিনি এটা চাইতেন না কেন্দ্রীয় সংস্কারটা হোক, এবং যার ফলে এই দ্বিতীয় আলেকজান্ডার নিহিলিস্ট বিপ্লবীদের হাতে তিনি নিহত হয়েছিলেন। এটা মনে রাখতে হবে যে দ্বিতীয় আলেকজান্ডার কাদের হাতে নিহত হয়েছিলেন? নিহিলিস্ট বিপ্লবীদের হাতে তিনি মারা গিয়েছিলেন। এরপরে আমরা আলোচনা করব তৃতীয় আলেকজান্ডারের সম্পর্কে, তার রাজনৈতিক অবস্থা। তৃতীয় আলেকজান্ডার পিতার মতো তিনিও ছিলেন সংস্কার বিমুখ, মানে সংস্কার চাইতেন না। এক রাশিয়া, এক জার্জ এবং এক চার্চ। এক রাশিয়া, এক জার এবং এক চার্চ, এই ছিল তৃতীয় আলেকজান্ডারের আদর্শ। রাশিয়াতে বেশ কিছু পোল, ফিন, ইহুদি এই সমস্ত জাতি তারা বাস করত। তো তৃতীয় আলেকজান্ডার সবসময় রাশিয়ার যে নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ভাষা, সেইগুলো জোর করে চাপিয়ে দিতেন। কাদের উপরে? ওই সমস্ত মানুষগুলোর উপরে, পোল, ফিন, ইহুদি। এইটাকে বলা হচ্ছে রুশীকরণ। তাহলে এই রুশীকরণ নীতির জন্য রুশ বিপ্লবটা কিন্তু হয়েছিল। তাহলে রাশিয়ার নিজস্ব ভাষা, কৃষ্টি এবং সংস্কৃতি, পোল, ফিন এবং ইহুদি, এই সকল সম্প্রদায়ের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কে? যার তৃতীয় আলেকজান্ডার। এছাড়াও তিনি চেয়েছিলেন যে আগের যে সামন্ত ব্যবস্থা, আগের যে সামন্ত প্রথা, মানে যখন ওই ভূমিদাস ছিল, সেই জায়গাটাকে ফিরিয়ে নিয়ে আসতে চেয়েছিলেন। এই সমস্ত কারণের জন্য তৃতীয় আলেকজান্ডারের বিরুদ্ধে, অর্থাৎ জারতন্ত্রের বিরুদ্ধে মানুষ ক্ষেপে গিয়েছিল এবং রুশ বিপ্লবের পথে পা বাড়িয়েছিল। তাহলে এতক্ষণ পর্যন্ত তৃতীয় আলেকজান্ডার নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব দ্বিতীয় নিকোলাস। তিনিও পিতার মতো ওই সংস্কার বিমুখ ছিলেন, সংস্কার চাইতেন না এবং ইনার কোনো ব্যক্তিত্ব ছিল না। কীরকম না, তিনি তার স্ত্রী আলেকজান্দ্রিয়া এবং জর্জিয়া থেকে আগত গ্রেগরি রাসপুটিন, আলেকজান্দ্রিয়া আর রাসপুটিন, এই দুজন ভণ্ড সন্ন্যাসীর দ্বারা পরিচালিত ছিলেন কে? দ্বিতীয় নিকোলাস। এই দুই ভণ্ড, তার স্ত্রী আলেকজান্দ্রিয়া এবং ভণ্ড সন্ন্যাসী জর্জিয়া থেকে আগত রাসপুটিন, এই দুজনের কথা শুনে শাসন কার্য চালাতেন এবং স্বৈরাচারী ছিলেন। নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। এই সমস্ত কারণে তার যে নীতি, সেই নীতি আদর্শের জন্য মানুষ বিপ্লবের পথে পা বাড়িয়েছিল এবং রুশ বিপ্লবটা শুরু হয়েছিল। তাহলে এরপরে দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ এটা শেষ করলাম। উপসংহার লিখতেই হয়, যে কোনো 8 নম্বরের প্রশ্ন লিখতে গেলে ভূমিকায় যেমন থাকবে, উপসংহার অংশ তেমন থাকবে। তাহলে উপসংহারে আমরা কি বলতে পারি? রুশ বিপ্লবের জন্য রাশিয়ার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন হয়েছিল। রাশিয়া অর্থনৈতিক ক্ষেত্রে সচ্ছলতা অর্জন করেছিল এবং একটা সময় বিশ্বের 1 নম্বর দেশ হিসেবে রাশিয়ার আগমন ঘটেছিল। ক্লাস এ পর্যন্তই। তোমরা ভালো থেকো।